হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, এসএসসি 2016 প্যানেলটা চলে গেল। সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অ্যাফোরসেড পোস্ট মিনস ডিক্লেয়ার ভ্যাকান্সি 2016 সালে যা যেখানে ছিল টেন্টেড আর আউট পরীক্ষা ফ্রেশ সিলেকশন বলেছিল। হোয়াট ইজ ফ্রেশ সিলেকশন? একটা ইন্টারভিউ বা ভাইবে একটা প্রসেসের মধ্য দিয়ে আনটেন্টেড শিক্ষকদের নিতে পারত, বা ফ্রেশ রিক্রুটমেন্ট বলেছিল। ফ্রেশ রিক্রুটমেন্ট লিখে নিয়ে এসে তার সেখানেও বলেছে অ্যাফোরসেড পোস্ট, মানে পরীক্ষা আমি নেব 2016 সালের যে ভ্যাকেন্সি ওইটুকুই নেব। কি করলো? সবাইকে বসিয়ে দিল। আপনারা হয়তো জানেন না, আমি একমাত্র ব্যক্তি সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলাম। এই গেজেট কেন অবৈধ? এই গেজেটে পরীক্ষা নিতে সুপ্রিম কোর্ট বলেননি। এই গেজেটে পরীক্ষায় বসলে বিপদ বাড়বে বলেছি। ভ্যাকান্সি কমে গেছে বলেছি। রোস্টারে সমস্যা আছে বলেছি। সুপ্রিম কোর্ট কি করেছিল জানেন? আমার এই মুহূর্তে বেতন বন্ধ, জানেন? আমি মানুষের কাছে ভিক্ষা চেয়েছিলাম, 17.5 লক্ষ টাকা দিয়েছিল আপনাদের মতো মানুষেরা। 25টা সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলল নো নো, অল উইন্ডো ওয়াজ ক্লোজড। আবার সেই সুপ্রিম কোর্ট 26শে নভেম্বর সেই বিচারক বলছেন আমরা কি বলেছি 2016 আর নতুনদের একসঙ্গে বসাতে? শুনেছেন আপনারা? এখন বলবে তোমরা পরীক্ষায় বসার আগে দেখোনি কেন, এখন এখানে বসেছো কেন? আরে বাবা, বাংলায় লক্ষ লক্ষ বেকার পরীক্ষায় বসেছে চাকরি পাবে বলে। তোমরা কি গেজেট বার করেছে অত কি সবাই বোঝে আর অত কি সবাই দেখে? আজকে আপনারা বিপদে পড়েছেন। আপনারা কারা? শারীরিকভাবে প্রতিবন্ধী, বিশেষভাবে সক্ষম। যাই হোক, যদি ভুল ত্রুটি বলি ক্ষমা করবেন। এখন আমি বলি, আমার তো দুটো হাত আছে, আমার দুটো চোখ আছে। আমি মুখ্যমন্ত্রী বলল স্বপ্ন দেখতে শিখুন, চা বিক্রি করতে পারবো, রাজমিস্ত্রি কাজ করতে পারবো, ওরা কোথায় যাবে? আমি সেজন্য আজকের এসেছিলাম সমস্যা সমাধানের জন্য। রাজ্য সরকারকে তার চেয়ারটা দখলের জন্য আজকে আসেনি। আমরা বললাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পরীক্ষা সুপ্রিম কোর্ট নিতে বলেনি, তারপরও নিয়েছেন। এখনো সময় আছে। সুপ্রিম কোর্ট এক্সটেনশন করেছে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। নতুন করে এমন রুলস ফ্রেম করুন। বিদ্যান মানুষ আছে এই বিকাশ ভবনে, অনেক উচ্চ শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছে। আমরা কথা বলেছিলাম, এডুকেশনের যিনি সেক্রেটারি অত্যন্ত ভদ্র মানুষ, এত আন্তরিক আমি খুব কম মানুষ দেখেছি। সুব্রত চক্রবর্তী সম্ভবত ওনার নাম, নামটা আমি সঠিক বললাম কিনা জানি না। অত্যন্ত আন্তরিক। এরকম অনেক কৃতি মানুষ আছে, তাদের বুদ্ধির পরামর্শ নিয়ে রোস্টার পয়েন্ট ঠিক করে, ওবিসিদের সমস্যা ঠিক করে, যাতে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা যা আছে তাদের 100% সিটগুলো সংরক্ষিত করে তাদেরকে ব্যাপকভাবে স্পেশালি রাজ্য সরকার নিয়োগের বন্দোবস্ত করুক। এটাই হচ্ছে প্রকৃত সমস্যার সমাধান। নইলে আপনারা এরকম লড়বেন, কাঁদবেন। মুখ্যমন্ত্রী কিন্তু নজর রাখছে। কজন আছে রে? সংখ্যা বাড়লো না কমলো? কদিন পর আপনারা এরকম করে করে হারিয়ে যাবেন। কেন বলছি? আমাদের এই পরীক্ষায় 900 জন ডাক পায়নি। আজকে দেখেছেন এসছে 900 জন, 20 জন লোক আসেনি। বুঝতে পেরেছেন? লড়াইটা এরকম। আপনাদের আমি প্রত্যেককে সালাম নমস্কার প্রণাম জানিয়ে বলি, আপনাদের চাকরি দরকার, আপনাদের লড়াই আপনাদেরকেই লড়তে হবে। আমি সমস্ত নেতাদের ঘরে ঘরে গিয়ে
গেছি, কেউ নাই। এইটুকু বললাম। কিছু আইনগত বিষয় আছে, সবাই একসঙ্গে ভালো আইনজ্ঞদের পরামর্শ নিয়ে মামলা করুন। একা একা দৌড়ে দৌড়ে যাবেন না, কেউ যাবেন না, কিচ্ছু হবে না, পয়সা নষ্ট হবে। হাইকোর্টে সব দালাল, সবাইকে দালাল বলছি না, ভালো মানুষ অনেক আছে। আমি বলছি দলগতভাবে মামলা লড়ুন। এই গেজেটে আপনার স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এই গেজেটে যারা শারীরিকভাবে পিছিয়ে পড়া তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এই রুলসে আর্টিকেল 14 বিঘ্নিত হচ্ছে। এইসব ভালো আইনজ্ঞদের পরামর্শ নিয়ে তারপরে মামলা করুন, নইলে আপনাদের পয়সা ধ্বংস হবে। নিশ্চয়ই ভালো ভালো জ্ঞানী গুণী জনদরদি আইনজীবী আছে কলকাতা হাইকোর্টে, তাদের পরামর্শ নিন। এইটুকু আমার বক্তব্য, নইলে আপনারা এখানে বসে বসে ফেড আপ হয়ে যাবেন। আর একটা কথা বলছি, আমি দেখবেন আমার চাকরি গেছে, আমার লড়াই আমাকে দিতে হবে। আমি কিন্তু জীবনে কোনোদিন তোয়াক্কা করিনি, কি আসলো আর কি গেল আমি জানি না, আমি কিন্তু এসেছি। আপনারা দেখবেন 4 সেপ্টেম্বর বিধানসভায় গিয়েছিলাম 6 জনকে নিয়ে, আপনারা হেসেছিলেন। আজকে আমার কথা হচ্ছে কি হচ্ছে না? আজকে আপনারা রাস্তায় কি রাস্তায় না? আমি কিন্তু সেদিন বলেছিলাম, ভাইয়েরা কেউ পরীক্ষা দেবেন না, এই পরীক্ষা আমাদের জন্য নয়, এই পরীক্ষা নতুনদের জন্য নয়। তাহলে সেখানে 10 নম্বর থাকে না, সেখানে এই ডিসক্রিমিনেশন থাকে না। আপনারা হয়তো বুঝেননি। আমি এইটুকুই বলবো, একসাথে থাকুন, লড়াইয়ে থাকুন, উঠবেন না। আর এখানে ছাইনি তো দিতে দিচ্ছে না, পুলিশ নির্মম। আমি যখন অনশন করেছিলাম এসএসসির সামনে, একটা তোয়ালেও টানাতে দেয়নি। যদিও এখানকার বিধাননগরের যিনি মাননীয় সিপি আছেন বা আইসি আছেন বিধাননগর নর্থ, অনুরোধ করে দেখবেন যে বাড়ির কুকুরটাকেও আমরা একটা ছায়া দিই এই শীতের রাতে। আর বাংলার যারা কৃতি সন্তান, যারা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবে, তাদেরকে এইভাবে আপনারা ফেলে রাখছেন। এই আবেদন আপনারা রাখুন। এইটুকু আমি বলবো, মামলায় ফোকাস করুন সবাই মিলে, আর বাঁচার রাস্তা নেই। আর যদি যে দাবি আমরা করছি, আমি এখানে শেষ করছি, এসএসসি 2016 প্যানেল আলাদা, নতুন আলাদা আলাদা রুলস হবে। যেই রুলসে এই যে আপনারা কত সংখ্যক আর তাদের সিটটা ভ্যাকান্ট করুক না, কেন করবে না? বিধানসভায় মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন নবম দশমে, আপনারা জানেন না, বিধানসভায় বলছে নবম দশমের লক্ষাধিক শূন্যপদ, 9, 11, 12 24,000 প্লাস। তাহলে আপনারা কজন? সরকার বলছে ডবল চাকরি দেবো, এদের প্রত্যেককে রোস্টার টোস্টার বুঝি না, ওই কোন রোস্টার নেই, এদের প্রত্যেককে সিটকে সংরক্ষিত করে চাকরি দেওয়া হোক। বাংলার কর্মসংস্থানের স্বার্থে, বাংলায় শিল্প নেই, কলকারখানা নেই। এইভাবে আপনারা এগিয়ে আসুন। রাজ্য সরকারে তাদের যে আমলা আছে, তাদের সাথে আলোচনার মাধ্যমে, চিঠি চাপাটির মাধ্যমে, কোর্টের লড়াইয়ের মাধ্যমে আপনারা অধিকার ছিনিয়ে নিন। শুধু বসে থাকবেন না, এখানে কিচ্ছু হবে না। কয়েকটা মিডিয়া আসবে, আবার কেউ বলবে ওরা নেতা হতে চায়, কেউ বলবে মুখ দেখাতে চায়, বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাবেন। এইটুকু আমি বলবো, কোর্টের লড়াই, আমলাদের সাথে আলোচনায় বসেন, আমরা কি করব, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের বয়স হয়ে গেছে, আমরা এজ রিল্যাক্সেশন পাবো না আগামী দিনে। ঠিক আছে? দেখুন, এইটা লাগু করেনি, তাহলে এইটা যদি আপনি এখানে মিডিয়ায় বলেন, দেখুন আমার থেকে তো মুখ্যমন্ত্রীকে কেউ গাল দেয় নাই, দিয়েছে? দেয়নি। আবার মামলা এইটা যদি আমরা এখানে বলি, কিচ্ছু হবে না। এটা নিয়ে হাইকোর্টে যেতে হবে। মাই লর্ড, আপনার অর্ডার এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। সরকার সরকারের জায়গায় থাকলো, আপনি আপনার জায়গায় থাকতো। এখন যদি আপনি একটা বহু আইনজীবী নেন, সে কি করবে? ঘোরাবে আপনাকে। আপনি এমন কিছু জনদরদি মানুষ আপনারা খোঁজার চেষ্টা করুন, যারা শুধু রাজনীতি দেখে না, রাজনীতির বাইরেও একটু কাজ করে। কারণ আমার বেতন বন্ধ করেছে, আমি বিনা পয়সায় সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। কি করে করলাম? সবাই এখনো বিক্রি হয়ে যায়নি। তারপরে টাকা নেই, আমি নিজে দাঁড়িয়েছি। দেখেছেন আপনারা অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে, আপনারাও নিজে দাঁড়াবেন, ইন পার্সন হিসেবে দাঁড়াবেন। আমার টাকা নেই, আমি
আমার বক্তব্য রাখছি মাইলট, এত এত তারিখে এত এত অর্ডার ছিল, কিচ্ছু লাগবে না, যেমন ঘরোয়া কথা বলেন, একটু সম্মান দেবেন। মাইলট এই হচ্ছে কেস ফাইল, এত তারিখের এত অর্ডার, ফাইল নম্বর এত, পেজ নম্বর এত। হাইকোর্টের অর্ডার ছিল, এসএসসি তা মানছে না, তারা যাতে সেই অর্ডার মেনে আমাদের ডিজেবলদের সুযোগ করে দেয়, এইটুকুই আমাদের প্রেয়ার, ব্যাস, আর কিছু না। এই কথাটুকু দাঁড়িয়ে বলুন, কোর্ট বুঝে নেবে। এভাবে চতুর্দিক থেকে তুর্কি আক্রমণ করতে হবে আপনাদের, নইলে এখানে বসে বসে ওই পার্ট টাইম আন্দোলন করে কিচ্ছু হবে না। আপনাদের সম্মান করে বলছি আমি, সবাই চাকরি পান, এটা আমার কথা, কেউ নিরাশা হবেন না। একজন বসে থাকাটাও সেটা বসে থাকা, আপনার অধিকারের জন্য আপনি বসে আছেন। আর একটা কথা, আরজি করে একটা দিদিকে দেখেননি, একাই একটা ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল, একটা প্ল্যাকার্ড নিয়ে সারা রাত। আপনার চাকরি গেছে, কারো হৃদয় কাঁপবে না, আপনাকে চাকরি পেতে হবে, কারো হৃদয় কাঁপবে না। দাঁড়িয়ে থাকবেন, রোদ আসুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, তুফান আসুক, আপনার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য পথ যদি সত্যের পথ হয়, সঠিক হয়, দাঁড়িয়ে থাকবেন, সেখান থেকেই আসবে জয়। ধন্যবাদ সকলকে।